আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। যদিও শ্রেণীবিন্যাস সংক্রান্ত প্রাথমিক ধ্যান ধারণা আমরা আগের ট্যাক্সোনমি অধ্যায়েও কিছুটা পড়েছি। এই অধ্যায়ে আমরা শ্রেণীবিন্যাসের জ্ঞান এবং ধারণাকে অপেক্ষাকৃত বৃহত্তর অর্থে অনুধাবন করার চেষ্টা করব, অর্থাৎ জানার চেষ্টা করব। এখন শ্রেণীবিন্যাস বলতে আমরা যেটা জানি যে শ্রেণীবিন্যাস হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি বা একটি বৈজ্ঞানিক প্রসেস, যার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী, এক কথায় জীবের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠীকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র একক বা ট্যাক্সনে বিভক্ত করা এবং তাদের এমনভাবে ট্যাক্সনগুলিকে সাজানো যাতে তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয় এবং অভিব্যক্তিজনিত সম্পর্কটি পরিস্ফুরণ হয়, পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ অভিব্যক্তিজনিত সম্পর্ক যাতে আমরা বুঝতে পারি। এখন এই শ্রেণীবিন্যাসের দেখো সংজ্ঞা আমাদের বইয়ের মধ্যে আছে। দেখো আমরা বই 64 পাতা থেকে শুরু করেছি। এক বা একাধিক লক্ষণের সাদৃশ্য ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী জীবের গোষ্ঠীভুক্ত করা তথা বিন্যাসকরণের সুনির্দিষ্ট পদ্ধতিকে আমরা শ্রেণীবিন্যাস বলি। তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বই আছে, পড়বে। এরপর যে বিষয় আছে দেখো শ্রেণীবিন্যাসের মূলনীতি। দেখো শ্রেণীবিন্যাসের মূলনীতি সম্পর্কিত আমাদের যে প্রাচীন ধারণা, সেই প্রাচীন ধারণা অনুযায়ী আমরা জীবের আকার আকৃতি এবং কতকগুলি বাহ্যিক লক্ষণের উপর ভিত্তি করে জীবকে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের পৃথক করতাম। সেই ক্ষেত্রে জীবের অভ্যন্তরীণ গঠন বা জীবের জাতিজনিগত সম্পর্ক বা অভিযোজনগত বিষয় এগুলি বিবেচ্য ছিল না। পরবর্তীকালে আমরা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করলাম। তার ফলে শ্রেণীবিন্যাসের মূলনীতি অপেক্ষাকৃত জটিল হয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু সেগুলি বিজ্ঞানসম্মত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্পূর্ণ দোষমুক্ত বা ত্রুটিমুক্ত হয়েছে আমরা বলতে পারব। শ্রেণীবিন্যাসের করার যে প্রথম প্রচেষ্টা, সেগুলো আমরা একদম লিনিয়াসের সময় থেকে দেখতে পাই। লিনিয়াসের সময় থেকে আমরা দেখতে পাই আস্তে আস্তে দ্বিরাজ্য, ত্রিরাজ্য, 4 রাজ্য, 5 রাজ্য, এরকম পরপর বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি আস্তে আস্তে আসতে থাকে। আমরা শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করি যে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আগে জীবকে কতগুলি গোষ্ঠীতে ভাগ করি। বর্তমানে সেই গোষ্ঠীগুলোকে আন্তর্জাতিক নামকরণের নিয়ম অনুসারে ট্যাক্সন বলে অভিহিত করি। এরপর ট্যাক্সনগুলিতে পর্যায়ক্রমে ছোটো থেকে বড়োর দিকে অর্থাৎ হায়ার অনুসারে সাজায়। এক্ষেত্রে সবচাইতে বড় একক হলো জগৎ, আর সবচাইতে ক্ষুদ্রতম একক হলো গিয়ে প্রজাতি। অনেক ক্ষেত্রে প্রজাতির পর ভ্যারাইটি থাকলে ভ্যারাইটিকে আমরা ক্ষুদ্রতম একক বলতে পারি। এক্ষেত্রে আমরা সমগ্র জীবজগৎকে প্রথমে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ বা উদ্ভিদ রাজ্য এবং প্রাণী জগতে ভাগ করি। উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য বা উদ্ভিদ জগৎ, প্রাণী জগতে ভাগ করি। এরপর জগৎকে আন্ডারে পর্ব, তার আন্ডারে উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী
এইভাবে পর্যায়ক্রমে করতে করতে শেষ পর্যন্ত আমরা গোয়ালন্দা প্রজাতিতে গিয়ে থামি। এছাড়া বেসিন নিয়ন্ত্রিত যে সূত্র, সেই বেসিন নিয়ন্ত্রিত সূত্রকেও আমরা এই শ্রেণীবিন্যাসের মূলনীতির ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। তাহলে শ্রেণীবিন্যাসের মূলনীতি বলতে আমরা কি বুঝি? সংক্ষিপ্ত আকারে বললে আমরা বলবো যে জীবের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে কতগুলি গোষ্ঠীতে ভাগ করা হয়। সেই গোষ্ঠীগুলোকে বর্তমানে আমরা আন্তর্জাতিক নামকরণ নিয়ম অনুসারে ট্যাক্সন বলি। সেই ট্যাক্সনগুলিকে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়। এক্ষেত্রে আমরা হায়ারার্কিকে অনুসরণ করি এবং হায়ারার্কিকে অনুসরণ করে আমরা পর্যায়ক্রমে একদম সবচাইতে বড় ট্যাক্সন হচ্ছে জগৎ, এবং সবচাইতে ক্ষুদ্রতম ট্যাক্সন হচ্ছে প্রজাতি। এইভাবে সাজিয়ে ট্যাক্সনগুলির মধ্যে একটি অভিব্যক্তিজনিত সম্পর্ক প্রকাশ করার চেষ্টা করি এবং এর সাহায্যে জীবের নাম শনাক্তকরণ সহজ হয় এবং জীব সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা যায়। এছাড়া বেশি নিয়ন্ত্রিত যে সূত্র ছিল, সেই সূত্রগুলোকে এই সাজানোর ক্ষেত্রে কিছুটা মান্যতা দেওয়া হয়েছে। বেশি নিয়ন্ত্রিত সূত্রগুলির মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, উভলিঙ্গ ফুল অপেক্ষা একলিঙ্গ ফুল উন্নত, সেটাকে গ্রাহ্য করা হয়। সহবাসী উদ্ভিদ অপেক্ষা ভিন্নভাষী উদ্ভিদ উন্নত, সেটাকে মান্যতা দেওয়া হয়। স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ পলাশয়ী ও মৃতজীবী উদ্ভিদরা বেশি উন্নত, এই বিষয়গুলোকে, এই তিনটে বিষয়কে মান্যতা দেওয়া হয় এবং এই মান্যতা দিয়েই আমরা এই শ্রেণীবিন্যাসটি করে থাকি। এরপর দেখো আমরা যদি আসবো শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ কার কার ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়। আগেও আমরা আগের অধ্যায়ে এই অংশটি ছিল যে অঙ্গ স্থানিক ভিত্তি, অর্থাৎ বাহ্যিক আকার আকৃতির ওপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। ভ্রূণতত্ত্বগত ভিত্তি, অর্থাৎ ভ্রূণতত্ত্ব, ভ্রূণগুলো কীরকমভাবে তৈরি হয়েছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। বাস্তুবিজ্ঞানজনিত ভিত্তি, অর্থাৎ জল, স্থল বা কোন ধরনের বাস্তুতন্ত্রে তার উৎপত্তি, সেই অনুযায়ী আমরা তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি। কোষের গঠন সংক্রান্ত ভিত্তি, অর্থাৎ কোষ প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, তার উপর ভিত্তি করেও আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। জৈব রসায়নজনিত ভিত্তি, সংখ্যাতত্ত্বজনিত ভিত্তি, পরাগরেণুর গঠনগত ভিত্তি, এই একাধিক ভিত্তি রয়েছে। আমরা অন্তত এই ভিত্তিগুলো কিন্তু নম্বরের প্রশ্নে আসে, আমাদের পড়ে রাখতে হবে। এরপর শ্রেণীবিন্যাসের নিয়মকানুন এবং সংকেত। শ্রেণীবিন্যাসের নিয়মকানুনের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো, প্রথমেই আমরা জীবের মধ্যে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্য, মিল এবং অমিল অনুযায়ী জীবগুলোকে আমরা কয়েকটি গ্রুপে ভাগ করি। এই ভাগ করার পর আমরা জীবকে শনাক্তকরণ করি। এই জীবের শনাক্তকরণের বিষয়টি আমরা ট্যাক্সনমি অন্তর্ভুক্ত। তাই শ্রেণীবিন্যাসের সংক্রান্ত আলোচনা আরেকটি শাখা বিশেষ বিজ্ঞান হচ্ছে ট্যাক্সনমি, অর্থাৎ শ্রেণীবিন্যাস ট্যাক্সনমি অন্তর্ভুক্ত। তাই ট্যাক্সনমির যে নিয়মকানুনগুলো আছে, এক্ষেত্রে সেগুলোকেও মান্যতা দিতে হয় এবং সেক্ষেত্রে যে জীবকে আমি শনাক্ত করতে চাইছি তার বৈশিষ্ট্যগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং নথিভুক্ত করতে হবে, তার চিত্রাঙ্কন করতে হবে এবং জীবের প্রামাণ্য দলিল সংরক্ষণ করে রাখতে হবে, যেগুলোকে আমরা আগে টাইপ স্পেসিমেন হিসাবে দেখেছিলাম। তৃতীয়ত আমরা বলবো আইসিবিএন এবং আইসিজেডএন এর যে নিয়মাবলী আছে সেগুলোকে মান্যতা দিতে হবে, সেগুলোকেও আমাদের এখানে মেনে চলতে হবে। এবং বর্তমানে আমরা শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে, অর্থাৎ জীবের সাদৃশ্য ও বৈসাদৃশ্য করার ক্ষেত্রে আমরা জীববিজ্ঞানের যে উন্নত শাখাগুলি আছে, অর্থাৎ বায়োকেমিস্ট্রি, প্যারিনোলজি, ডিএনএ হাইব্রিডাইজেশন, ভ্রূণতত্ত্ববিদ্যা ইত্যাদি থেকেও প্রাপ্ত তথ্যকে বা তত্ত্বকে কাজে লাগাতে হবে। তাহলে এগুলি হচ্ছে শ্রেণীবিন্যাসের নিয়মকানুন। খুব সংক্ষিপ্ত আকারে বললে যা হয় তা হলো জীবের প্রথমত হচ্ছে জীবের গোষ্ঠীভুক্তকরণ, জীবকে গোষ্ঠীভুক্ত করতে হবে। দ্বিতীয়ত ট্যাক্সনমিক যে নিয়মকানুন আছে সেগুলোকে মানতে হবে। তৃতীয়ত আমরা বলবো আইসিবিএন এবং আইসিজেডএন এর নিয়মগুলি আমাদের মানতে হবে।
আর 4 নম্বরে আমরা বলবো যে বর্তমানে বিজ্ঞানের যে আধুনিক শাখা, সে আধুনিক শাখা থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে শ্রেণীবিন্যাস করতে হবে। এবার দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, বইয়ের 65 পাতায় আমরা আছি। দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে আমরা বলবো যে শ্রেণীবিন্যাস করার প্রথম বাস্তবিক চেষ্টা বা বিজ্ঞানসম্মত চেষ্টা যিনি করেছিলেন তিনি কিন্তু বিজ্ঞানী লিনিয়াস। তিনি 1758 খ্রিস্টাব্দে দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রথম চালু করেন। যা তিনি প্রথম সমগ্র জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী রাজ্যই দুভাগে ভাগ করেন। কিন্তু বুঝতেই পারছো এত বৃহৎ রাজ্যে ভাগ করার মাধ্যমে পড়াশুনো করা সম্ভবপর নয়, বা আমাদের শ্রেণীবিন্যাসের যে মূল লক্ষ্য সহজে জীবের বৈশিষ্ট্যকে মনে রাখা বা ওই ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ করা, তাও এর মধ্যে রক্ষা করা সম্ভবপর হয়নি। ফলে স্বাভাবিক কারণেই এই দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি বাতিল হয়ে গেছে। এরপরে এসছে ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। আমাদের বিজ্ঞানী আর্নেস্ট হেগেল দেওয়া তত্ত্ব ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। তিনি এই প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যকে যোগ করলেন, যাকে বলা আছে প্রতিষ্ঠা রাজ্য। এই প্রতিষ্ঠা রাজ্যের খুব একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এমন অনেক জীব আছে যাদের প্রোটোজোয়ার মতো কিছু বৈশিষ্ট্য আছে, প্রোটোজোয়া চাদ্য প্রাণী, আবার ইস্টের মতো অর্থাৎ উদ্ভিদ ছত্রাকের মতো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে। তিনি এই বিশেষত্ব লক্ষ্য করলেন, কিছু জীব আছে যাদের উদ্ভিদ ও প্রাণীর উভয় বৈশিষ্ট্য আছে, তাদের তিনি এই গ্রুপের মধ্যে রাখলেন। রেখে দিয়ে 3টে গ্রুপ ভাগ করলেন। একটার নাম দিলেন প্রতিষ্ঠা, একটার নাম দিলেন প্ল্যান্টি, আর একটার নাম দিলেন অ্যানিমেলিয়া। অর্থাৎ প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য, প্রাণী আর উদ্ভিদ। এখানে তিনি প্রাণীকে অ্যানিমেলিয়া, উদ্ভিদকে প্ল্যান্টির মধ্যে রাখলেন, আর একটি নতুন রাজ্য করলেন যার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ উভয় বৈশিষ্ট্য আছে, তাই তিনি প্রতিষ্ঠা গ্রুপে অন্তর্ভুক্ত করলেন। এরপর দেখো এক্ষেত্রেও আমাদের বলতে পারি এটাও খুব একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি, তার কারণ এক্ষেত্রেও তার নানান রকম অসম্পূর্ণতা ছিল, ফলে এগুলিও বাতিল হয়ে গেছে। এরপরে যেটা এসছে আমাদের দেখো 4 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। বিজ্ঞানী কোপল্যান্ডের এই 4 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি দিয়ে আরেকটুখানি মডিফিকেশন করার চেষ্টা করলেন। তিনি এই প্রোক্যারিওটিক জীবকে এই প্রতিষ্ঠা থেকে আবার তিনি প্রোক্যারিওটিক জীবকে আলাদা করলেন, তিনি তাদের মনেরা অন্তর্ভুক্ত করলেন। অর্থাৎ প্রতিষ্ঠার মধ্যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক মিশেছিল, তার থেকে তিনি প্রোক্যারিওটিক জীবকে আলাদা করে 4টি রাজ্য করে দিলেন: মনেরা, প্রতিষ্ঠা, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, একদম দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস, ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস এবং 4 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে আগের ওই লিনিয়াস প্রবর্তিত দ্বিরাজ্য শ্রেণীবিন্যাসের একটু উন্নত সংস্করণ। লিনিয়াসের দ্বিরাজ্য শ্রেণীবিন্যাসও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি, তাই বাতিল হয়েছে। আর পরবর্তীকালে এগুলোও সেই একইভাবে বাতিল হয়েছে, এগুলি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি। আমাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ যে শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়েছিল সেটা হচ্ছে RH হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। সেই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি আমরা অপেক্ষাকৃত ডিটেলসে পড়ব। তার আগে আমরা শ্রেণীবিন্যাস সংক্রান্ত আর কয়েকটি বিষয় আছে, সেগুলো আলোচনা করে নিই। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, মূলত এই বিষয়টি আমাদের এখানে আলোচনা হবে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তায় আমি প্রথমেই যেটা বলবো, শ্রেণীবিন্যাসের জন্য আমাদের সাধারণ জ্ঞান, জীব সংক্রান্ত সাধারণ জ্ঞান অর্জনের জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। কারণ আমরা আগে বলেছি আমাদের এই পৃথিবীতে যে বৃহৎ পরিমাণ উদ্ভিদ এবং প্রাণীকে শনাক্ত করা হয়েছে, তাদের সবার বৈশিষ্ট্যকে মনে রেখে প্রাণী বা উদ্ভিদকে শনাক্ত করা একটি দুরূহ বিষয়। সেই দুরূহ বিষয় যেহেতু, তাই আমাদের পক্ষে সম্ভবপর নয় যে সমস্ত বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। তাই তাদের সংক্ষিপ্ত গ্রুপে ভাগ করেছি। এই গ্রুপের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারলেই আমরা সেই গ্রুপের সকল সদস্যের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। ফলে এই সহজে জীবের বৈশিষ্ট্য মনে রাখা বা সাধারণ জ্ঞান অন্তত জানার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্রেণীবিন্যাস। শনাক্তকরণ, জীব শনাক্তকরণের জন্য যে বৈশিষ্ট্যগুলো মনে রাখা দরকার, তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ণয়।
জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কে একই গোষ্ঠীভুক্ত জীব, কে বা পরস্পর থেকে আলাদা গোষ্ঠীভুক্ত জীব, সেগুলোকে এর মাধ্যমে জানা সম্ভব রয়েছে। আমরা এরকম দেখেছি যে অভিযোজনের ফলে এমন অনেক ক্ষেত্র হয়েছে যে পরস্পর দূরের গোষ্ঠীর যে জীব তারা একই রকম বাহ্যিক আকৃতিতে একই রকম দেখতে। যেমন তোমরা জানো তিমি মাছ এবং মাছ, তারা অভিযোজনের ফলে তারা একই রকম দেখতে হয়েছে, কিন্তু তাদের যখন আমরা অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখেছি তখন দেখেছি একজন মৎস্য শ্রেণীভুক্ত এবং আরেকজন কিন্তু স্তন্যপায়ী শ্রেণীভুক্ত, অর্থাৎ একজন অপরজন থেকে পৃথক। এই যে শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা এইরকম জীবকে আমরা পরস্পর থেকে পৃথক করে শনাক্তকরণ করতে পেরেছি। এর জন্যই শ্রেণীবিন্যাস আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এই পয়েন্টগুলো বইয়ে আছে, 3খানা পয়েন্ট আছে, সংক্ষেপে পড়বে, অসুবিধার কোনো কারণ নেই। এরপর দেখো আরেকটি জিনিসকে আমরা আলোচনা করব, যাকে আমরা বলি ডোমেইন। ডোমেইন শ্রেণীবিন্যাস পদ্ধতি খুব একটি প্রচলিত নয়। আমরা যা দেখব বিজ্ঞানী অধ্যাপক কার্ল উডস এই পদ্ধতি প্রচলন করেছিলেন আরও বৃহত্তরভাবে আলোচনার জন্য। আমরা মূলত এই অংশে যা পড়ছি এগুলো প্রধানত শ্রেণীবিন্যাসের ইতিহাস, মানে পূর্বে কে কী করেছিল না করেছিল সেই সম্পর্কে ধারণা। যাই হোক, বিজ্ঞানী কার্ল উডসের নাম একটু পড়বে, তিনি এই ডোমেইন শ্রেণীবিন্যাস করেছিলেন। তিনি কী করেছেন, ডোমেইন শ্রেণীবিন্যাস করে তিনি 3টে ডোমেইনে ভাগ করেছিলেন। একটার নাম হচ্ছে আর্কি বা আর্কিব্যাকটেরিয়া, আরেকটির নাম হচ্ছে ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, আর একটার নাম হচ্ছে ইউক্যারিয়া বা ইউক্যারিওটস। তা আর্কিব্যাকটেরিয়া বা আর্কি একখানা ডোমেন, দ্বিতীয় ডোমেন হচ্ছে ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, আর তৃতীয় হচ্ছে ইউক্যারিয়া বা ইউক্যারিওটস জীব। তাই প্রথমে আর্কিব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি না, তার কতগুলি বৈশিষ্ট্য আছে, বইও আছে দেখবে। এদেরতে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কী বলবো না, এদের কোষপ্রাচীরের মধ্যে পেপটাইড ও গ্লাইক্যান অনুপস্থিত নেই। এদের কোষপর্দার লিপিড অণু শাখান্বিত কার্বন শৃঙ্খল দিয়ে তৈরি। এরা অ্যান্টিবায়োটিক সংবেদনশীল নয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক এদের উপর কোনো কাজ করে না। এবং এরা যে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে সেটা হচ্ছে মিথিওনিন, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময় প্রথম যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তার নাম হচ্ছে মিথিওনিন। তাহলে আমাদের দেখো এখানে বই অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা 1 থেকে 5 পর্যন্ত 5টা বৈশিষ্ট্য পড়বো, একাধিক দরকার নেই, এই 5টা পড়লেই আমাদের ক্ষেত্রে হবে। এরপর দেখো আমরা ডোমেইন ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়বো, ব্যাকটেরিয়া। এদের ক্ষেত্রেও দেখবো আদর্শ সুসংগত নিউক্লিয়াস নেই, কিন্তু এদের দ্বিতীয় পয়েন্টে আমরা দেখবো এদের ক্ষেত্রে কিন্তু কোষপ্রাচীরে পেপটাইড ও গ্লাইক্যান উপস্থিত। এইখানে কিন্তু এই ব্যাকটেরিয়া আর্কি থেকে পৃথক হয়ে গেল। এদের লিপিড অণু শাখাবিহীন সরল কার্বন শৃঙ্খলযুক্ত, এক্ষেত্রেও কিন্তু পৃথক আগের চাইতে। এরাও অ্যান্টিবায়োটিক সংবেদনশীল, আগে তো অ্যান্টিবায়োটিক সংবেদনশীল ছিল না, এটা অ্যান্টিবায়োটিক সংবেদনশীল, যা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার উপর কাজ করে বা ব্যাকটেরিয়াকে মারতে পারে। এবং এক্ষেত্রে যে প্রোটিন সংশ্লেষের সময় যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় তার নাম ফরমাইল মিথিওনিন। লাস্ট হচ্ছে আমাদের ডোমেইন ইউক্যারিয়া বা ইউক্যারিওটস। এদের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখব, এদের উন্নত সুসংগঠিত আদর্শ নিউক্লিয়াস বর্তমান, বিভিন্ন প্রকার কোষাঙ্গাণু বর্তমান, এদের কোষপ্রাচীরে সরল কার্বন শৃঙ্খল দিয়ে তৈরি। প্রোটিন সংশ্লেষের সময় প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে মিথিওনিন। এদের অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা নেই। এদের ক্ষেত্রে আমরা যা দেখতে পাবো দ্বিপদাবৃত কোষাঙ্গাণু আছে এবং ATS টাইপের রাইবোসোম দেখতে পাবো। তাহলে আমরা এক্ষেত্রে 1 থেকে 5 এবং সব ক্ষেত্রে এই 3টে ক্ষেত্র আছে, 3 ক্ষেত্রেই প্রথম 5টা করে পয়েন্ট আমরা পড়বো, তাহলেই কিন্তু আমাদের হবে। কিন্তু পরীক্ষার জন্য এই বৈশিষ্ট্য কিন্তু 2 নম্বরে লিখতে দেয় সময়তে, তাই কিন্তু আমাদের পড়তে হবে। এরপরে দেখো আমরা যে 5 কিংডম কনসেপ্ট বা 5 কিংডম ক্লাসিফিকেশান আর এই সূত্রকারে সেই সম্পর্কে আলোচনা করব, যেটা 1959 খ্রিস্টাব্দে তিনি প্রবর্তন করেছিলেন। প্রথম এর আগে যে আমরা শ্রেণীবিন্যাসগুলি পড়লাম, দ্বিরাজ্য ত্রিরাজ্য ইত্যাদি, এই ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না।
বিজ্ঞানীর বা আবিষ্কর্তার যা মনে হয়েছিল তার উপর ভিত্তিতে তিনি এটা করেছিলেন। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী R.H. হুইটেকার কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে বা কতগুলো বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে তিনি কি করলেন না শ্রেণীবিন্যাস করার চেষ্টা করলেন। এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখব, তিনি যেটা বলেছেন জীবের কোষ গঠনের জটিলতা, অর্থাৎ তিনি প্রথমেই লক্ষ্য করেছেন যে এই শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে জীবটি প্রোক্যারিওট না ইউক্যারিওট সেই তার উপর ভিত্তি করে তিনি ভাগ করার চেষ্টা করেছেন। পুষ্টির উপর ভিত্তি করে ভাগ করার চেষ্টা করেছেন যে সে স্বভোজী পুষ্টি করে না পরভোজী পুষ্টি করে, না পরভোজী হলে আবার তার মধ্যে সে মৃতজীবী করে না মিথজীবী করে না পরজীবী করে, এইগুলোর উপর তিনি দেখেছেন। নেক্সট দেখেছেন যে কোষ গঠনের জটিলতা, সেটা এককোষী জীব না বহুকোষী জীব, সেটার উপর তিনি দেখেছেন। তারপর তিনি দেখেছেন ফাইলোজেনেটিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক তাদের মধ্যে কীরকম আছে। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে তিনি কিন্তু শ্রেণীবিন্যাসটা করেছেন। ফলে শ্রেণীবিন্যাসটা কিন্তু অনেক বিজ্ঞানসম্মত হয়েছে এবং প্রাচীনকালে এটা সবটাই গ্রাহ্য, সর্বজনগ্রাহ্য না হলেও গ্রাহ্য হয়েছিল, অনেকেই এটাকে স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে আমাদের এই ভিত্তিগুলো কিন্তু মনে রাখতে হবে পড়ার জন্য কী কী ভিত্তির উপর নির্ভর করে তিনি এই শ্রেণীবিন্যাস করেছিলেন। এটা 2 নম্বরের প্রশ্ন আছে। যাই হোক, তিনি এই শ্রেণীবিন্যাসকে 5টি রাজ্য তিনি করলেন, তাই দেখবো যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। তোমরা ক্লাস 9-এ এর সম্বন্ধে জানো। প্রথম রাজ্য হচ্ছে কি মোনেরা, অর্থাৎ মোনেরার মধ্যে তিনি এককোষী প্রোক্যারিওটিক যত জীব আছে তাদের তিনি রাখলেন। এরপরে যে গ্রুপ তিনি করলেন তার নাম হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা, তার মধ্যে তিনি এককোষী কিন্তু ইউক্যারিওটিক জীবদের তিনি রাখলেন। এরপরে তিনি যেটা করলেন তার নাম হচ্ছে ফাঞ্জি, অর্থাৎ ছত্রাককে তিনি অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করলেন। তারপরে যে গ্রুপ হচ্ছে প্ল্যান্টি, সমস্ত সবুজ উদ্ভিদের মধ্যে রাখলেন। এবং শেষ হচ্ছে অ্যানিম্যালিয়া, অর্থাৎ সমস্ত বহুকোষী প্রাণীর তিনি এর মধ্যে অন্তর্ভুক্ত করলেন। অর্থাৎ এই 5টা গ্রুপে তিনি সমগ্র রাজ্যকে ভাগ করলেন। এবার 5টি গ্রুপের বৈশিষ্ট্য অল্প অল্প করে আমাদের জানতে হবে। প্রথমেই আমরা যেটা আসবো মোনেরার বৈশিষ্ট্য। মোনেরার ক্ষেত্রে আমরা যেটা দেখব এরা হচ্ছে কি, মোনেরার ক্ষেত্রে আমরা দেখব এরা হচ্ছে এককোষী আণুবীক্ষণিক প্রোক্যারিওটিক জীব। মূলত এরা এককোষী আণুবীক্ষণিক এবং প্রোক্যারিওটিক জীব, এরা হচ্ছে মোনেরা অন্তর্ভুক্ত। কোষ প্রাচীর উপস্থিত এবং কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান আছে। এদের সুসংগঠিত নিউক্লিয়াস অবশ্যই নেই, পর্দা আবৃত্ত কোনো প্রকার কোষসংবন্ধ এর মধ্যে থাকে না। তাহলে আমরা পয়েন্ট হিসাবে বইয়ে যেটা বলবো 1, 3, 4, 6 এবং 8 নম্বর পয়েন্ট, টোটাল 5টা পয়েন্ট আমরা বললাম। এই 5টা পয়েন্ট তোমরা কিন্তু রাখবে। উদাহরণ হিসাবে আমরা মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া ইত্যাদির নাম কিন্তু বলব। এবার দেখো প্রতিষ্ঠা। এর মধ্যে তিনি কী করেছেন না এককোষী কিন্তু ইউক্যারিওটিক জীবদের তিনি এর মধ্যে স্থান দিয়েছেন। তাহলে এককোষী ইউক্যারিওটিক জীবরা এর অন্তর্ভুক্ত প্রথম হচ্ছে এটাই। 2 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো, এক্ষেত্রে যদি ইউক্যারিও, তাই এক্ষেত্রে সুসংগঠিত আদর্শ নিউক্লিয়াস আছে, দ্বিপর্দাবৃত্ত কোষাঙ্গাণু রয়েছে, এদের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম তৈরি হয় এবং অযৌন যৌন জনন এরা করতে পারে। তাই এখানে পয়েন্ট হিসাবে দেখো আমাদের 1, 6, 7 এবং 10 4টে পয়েন্ট আছে। এই 4টে পয়েন্ট কিন্তু করবে। এরপর দেখো আমাদের যেটা আছে ফাঙ্গি বা ছত্রাক। ছত্রাক বা ফাঙ্গি বা অনেকে ফাঙ্গিও বলে, অর্থাৎ ক্লোরোফিলবিহীন উদ্ভিদদের তিনি কী করেছেন, উদ্ভিদ থেকে ক্লোরোফিলবিহীন উদ্ভিদকে আলাদা করেছেন। ক্লোরোফিলবিহীন উদ্ভিদকে তিনি ছত্রাক নামকরণ করেছেন। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে ক্লোরোফিল নেই। যেহেতু ক্লোরোফিল নেই তাই এরা স্বভোজী নয়, এরা সব পরভোজী। পরভোজী হলে কেউ বা পরজীবী, কেউ বা মৃতজীবী, কেউ বা মিথজীবী। এদের কোষ প্রাচীরে কাইটিন নামক বিশেষ শর্করা বর্তমান। এদের দেহ মাইসেলিয়াম দ্বারা তৈরি, অর্থাৎ দেহ সরু সরু সুতোর মতো অংশ দ্বারা তৈরি। সেই সরু সরু সুতোর মতো অংশকে আমরা বলি অনুসূত্র বা হাইফা। সেগুলো একত্রিত এদের দেহ গঠন করে। আর এদের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন বা ফ্যাট। তা বইয়ে যে বস্তুগুলো আছে তার মধ্যে তোমরা 1, 2,
4, 6 এবং 10 এই পয়েন্টগুলো পড়বে। এরপর দেখো লাস্ট পরে যেটা আছে চতুর্থ গ্রুপ হচ্ছে প্লান্টি অর্থাৎ শৈবাল, অর্থাৎ এরা প্রকৃতপক্ষেই বহুকোষী এবং ক্লোরোফিলযুক্ত জীব, ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ, এবং এদের মধ্যে এরা সব হচ্ছে স্বভোজী এবং এরা উৎপাদক শ্রেণীভুক্ত খাদ্য তৈরি করতে পারে। কোষের মধ্যে প্লাস্টিড আছে, এরা সালোক সংশ্লেষে সক্ষম, দ্বিপদাবৃত কোষ সংজ্ঞানু আছে। তা বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিত্তিতে তোমরা 1, 2, 6, 7 এবং 8 এই পয়েন্টগুলো করবে। এবার দেখো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া বলতে এইগুলো বাদ দিয়ে বাকি যা প্রাণী পড়ে রইল, প্রধানত বহুকোষী প্রাণী মেটাজোয়া যারা, তাদের তিনি এর অন্তর্ভুক্ত করলেন। এর অন্তর্ভুক্ত প্রাণীগুলির মধ্যে দেখো এরা বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির, এদের যে কলা, অঙ্গ, তন্ত্র ইত্যাদি তৈরি হয়েছে, এরা উদ্দীপনায় দ্রুত সাড়া দেয়। কোষের মধ্যে বড় ভ্যাকুয়াল থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভ্যাকুয়াল থাকে বা অনেক ক্ষেত্রে থাকে না। এদের কোষ প্রাচীরবিহীন, এদের সেন্ট্রিওল থাকে না, হ্যাঁ, সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোজোম থাকে, প্লাস্টিড থাকে না। এদের হলোজৈক পুষ্টি সম্পন্ন হয়, অর্থাৎ এরা পরভোজীয় পুষ্টি, প্রাণীর পুষ্টি পদ্ধতি যার 5টি পর্যায় আছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এবং শেষ পর্যন্ত এরা সবাই খাদকের অন্তর্ভুক্ত। বইয়ে যেগুলো আছে তার মধ্যে আমরা 1 নম্বর পয়েন্ট 1, 5, 7, 9, 10, 11 এবং 11 এবং 14 নম্বর পয়েন্ট তোমরা পড়বে, ওই বোধহয় 4-5 পয়েন্ট পড়বে। এবার দেখো আমরা 71 পাতায় চলে এসেছি, প্রায় একদম পড়ার শেষের দিকে চলে এসেছি, যেক্ষেত্রে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা এবং 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অসুবিধা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো সুবিধা বলতে আমরা কি বুঝতে পারছি না, প্রথম আমরা দেখতে পাচ্ছি যে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটকে আলাদা করা হয়েছে, অর্থাৎ ইউক্যারিওটকে আলাদা করে প্রোক্যারিওটের জন্য পৃথক একটি গ্রুপ মনের অন্তর্ভুক্ত করা হয়, যেটা একটি প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যার ফলে প্রোক্যারিওটকে আমরা আলাদা করে চিনতে পেরেছি। দ্বিতীয়তে দেখো শৈবাল থেকে ছত্রাককে পৃথক করা হয়েছে, অর্থাৎ ক্লোরোফিলবিহীন জীবকে ক্লোরোফিলযুক্ত জীব থেকে আমরা পৃথক করতে পেরেছি। তৃতীয় পয়েন্টে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা পুষ্টিগত পদ্ধতি বা পুষ্টির পদ্ধতিকে গুরুত্ব দিয়ে এদের উৎপাদক, খাদক, বিয়োজক এই সমস্ত ভাগগুলোকে মান্যতা দিয়ে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এক্ষেত্রে আমাদের কী করা হয়েছে না, উদ্ভিদ এবং প্রাণীকে তার বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিয়ে উদ্ভিদকে একটি রাজ্যে, প্রাণীকে আরেকটি অ্যানিমেলিয়া নামক আরেকটি পৃথক রাজ্যের মধ্যে রাখা হয়েছে। তাই এই বইয়ে দেখতে 4-5টি পয়েন্ট আছে, সবগুলি আমাদের পড়তে হবে। এবার দেখো অসুবিধা দেখো এক্ষেত্রে আমরা কিছু দেখতে পাচ্ছি যে প্রকৃত যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ অর্থাৎ জাতিজনিত সম্পর্ক, সেটা কিন্তু এর দ্বারা স্থাপন করা সম্ভবপর হয়নি, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এককোষী এবং বহুকোষীকে সেইভাবে পৃথক করা যায়নি। যেমন ছত্রাকের ক্ষেত্রে যখন আমরা দেখো কী করেছি, এককোষীদের জন্য, এককোষী ইউক্যারিওটের জন্য আলাদা রাজ্য করেছি প্রতিষ্ঠা, যারা এককোষী ইউক্যারিওট। ছত্রাক কিন্তু এককোষী ছত্রাক আছে ইস্ট, তো এককোষী ছত্রাক এবং ছত্রাক ইউক্যারিওট কিন্তু ক্লোরোফিলবিহীন বলে তারা কিন্তু আবার আলাদা করে এক জায়গাতে নিয়ে রেখে দিয়েছি। তাই এককোষী জীবদের আলাদা করে প্রতিষ্ঠার মধ্যে রাখলাম এককোষী ইউক্যারিওটদের, কিন্তু ছত্রাক সেক্ষেত্রে কিন্তু যেতে পারলো না। এবং ছত্রাকটা যখন আমরা একটা গ্রুপে রাখলাম, এককোষী এবং বহুকোষী উভয় ধরনের ছত্রাকই একসঙ্গে হয়ে গেল, এটি একটা অসম্পূর্ণতা। এক্ষেত্রে ভাইরাসকে কিন্তু কোনো স্থান দেওয়া যায়নি, এটা আরেকটা অসম্পূর্ণতা। এক্ষেত্রে দেখা গেছে যে এক একটা গ্রুপের মধ্যে বা এক একটা রাজ্যের মধ্যে এমন অনেক জীব আছে যাদের মধ্যে মিল খুব একটা বেশি নেই, অমিলই বেশি। সেক্ষেত্রেও এটাও আমাদের সঠিকভাবে করা সম্ভবপর হয়নি। যেমন মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া গঠনগত দিক থেকে বিশেষ কিছু মিল না থাকলেও তারা একই গ্রুপে রয়েছে। ব্যাকটেরিয়ার মধ্যে গঠনগত এবং শারীরবৃত্তিকভাবে যথেষ্ট অমিল, তাও তারা একই গ্রুপের মধ্যে রয়ে গেছে। এইরকম কতগুলো অসম্পূর্ণতা কিন্তু রয়েছে। তাহলে এই সুবিধা অসুবিধাগুলো পড়বে, এগুলো 2 নম্বরে আসবে বা 3 নম্বর অনেক ক্ষেত্রে দেয়, 4-5টা পয়েন্ট কিন্তু আমাদের করতে হবে। আজ আমরা এই পর্যন্তই পড়লাম। দেখো এই খুব বড় চ্যাপ্টার নয়, খুব ক্ষুদ্র চ্যাপ্টার, খুব বিশেষ কিছু পড়ারও নেই, কতগুলো জিনিস পড়া আছে, তোমরা সহজেই পড়তে পারবে বলে আশা রাখি। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে তোমরা জানাবে।
যাক সময়ের সদ্ব্যবহার করো। তোমরা যে সময় পাচ্ছ সেই সময়ে যত দূর পারো তোমরা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাও, যাতে পরবর্তীকালে আমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়।